এবারের গল্প ভীম একাদশী। হ্যাঁ গোপাল, তুমি একাদশী করো নাকি? হ্যাঁ, সেই বাবার মৃত্যুর পর শুরু করেছিলাম, এখনো করে চলেছি। তফাৎ শুধু এই যে আগে করতাম শাস্ত্রীয় কারণে, আর এখন করি ভালো মন্দ খাবার লোভে। বাতাসি মা, ডালটা চট করে ধুয়ে নিয়ে আয় তো। যাই মা। কই গো গিন্নি, রান্না হলো নাকি? পেটি তো ছুঁচোয় ঘা মারছে। এই হয়ে এলো বলে তুমি নিয়ে এসো, ততক্ষণে সব হয়ে যাবে। হ্যাঁ, সেই বরং ভালো। হ্যাঁ রে বাতাসি, আজ কর্তা বাবাকে দেখলাম দুপুরে রাত্রে লুচি তরকারি মন্ডা মেটাই চব্যচস্য খেলেন। কি ব্যাপার বলতো রে বাতাসি? এ বাবা জানো না, আজ যে একাদশী গো, কর্তা বাবার উপবাস। ও বাহ, এ তো খুব ভালো খবর। আমিও তাহলে এবার থেকে একাদশী করব, আর কর্তা বাবার সঙ্গে বসে বসে লুচি মিষ্টি খাবো। নকুল, ওরে ও নকুল, খাবি আয়। কই কর্তা মা দিন। এই নে বাবা, খা। এ কি রে নকুল, তুই হঠাৎ এই সব খাচ্ছিস যে? তোমার দেখা দেখি ও তো একাদশী করছে কিনা, ওই জন্য। বাহ, ভালো, খুবই ভালো। এই তো চাই, একাদশী সকলের করা উচিত। তাতে দেহের উপকার, মনেরও উপকার। কারণ একাদশী করলে মনে সাত্ত্বিক ভাব আসে। তুমি বেটা লুচি মিষ্টি খাটনের লোভে একাদশী করছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। নে খা, ভালো করে খা। আর গিন্নি, একে আরো দুটো লুচি দাও। হ্যাঁ, এই যে দি। কি রে বাতাসি, কখন ময়দা টয়দা মাখবি? খুব খিদে পেয়েছে যে। আজ আর ময়দা মাখা হবে না, তোমার লুচি মিষ্টিও খাওয়া হবে না। কেন কেন? শুনলাম আজ নাকি একটা কিসের বেশ যোগ আছে, তাই আর কি। হ্যাঁ, সে কি, কিসের যোগ? কর্তা বাবাকে একবার শুধোতে হচ্ছে দেখছি। কর্তা বাবা, একটা কথা শুধোবো। হ্যাঁ, শুধু। কর্তা বাবা, প্রতি একাদশীতেই তো আপনি লুচি মন্ডা মেটাই খান, কিন্তু আজ এখনো পর্যন্ত কিচ্ছু খেলেন না যে। ওরে, আজ যে যেমন তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরম্ব উপবাস, এক ফোঁটাও জল খেতে নেই যে রে। হ্যাঁ, সে কি? ছি ছি ছি, কি করে আমি একাদশী করবো বলেছিলাম। এই নাকে কানে খত, মরে গেলেও আর কোনোদিনই আমি একাদশী করব না। বেটা, আজ খুব ভালো রকম জব্দ হয়েছে। ভুলেও আর কোনোদিন লুচি মন্ডা খাবার লোভে একাদশী করবে না। এবারের গল্প বিবিধ। ছি 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 ছি, কি লজ্জার কথা। এসে কিনা সামান্য একটু ক্ষীরের জন্য জোর বদনাম নিতে হলো। বলি, একটু চোখ কান খোলা রাখবে তো। বাজে বকো না তো, কি করে জানবো যে ক্ষীরের নিচে কলি চুন আছে? বলি, তুমি বুঝতে পেরেছিলে? বেটা, উড়ে বাউনটা মহা বিচ্ছু তো। আমার যতদূর মনে হয় এ বোধহয় ওই উড়ে বাউনটার নয়, গোপালের কারসাজি। হয়তো মহারাজ 5-6 দিন ধরে ক্ষীর না পেয়ে গোপালকে ধরেছিল, আর গোপালও হয়তো মাথা থেকেই বুদ্ধিটা বের করেছিল। ছি 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 ছি, কি লজ্জার কথা। গোপালের সামনে মহারাজের কাছে চুরি স্বীকার করে ক্ষমা চাওয়া।
সত্যি কথাটা মনে পড়লে বড় কান্না পায়। কাঁদবেন না মহামন্ত্রী, তার চেয়ে চলুন রাজসভায় যাই, গোপালকে জব্দ করার নতুন কোনো উপায় খুঁজি। হ্যাঁ, সেই বরং ভালো। এ কি গোপাল আসেনি কেন? শরীর খারাপ হলো নাকি? বর্ষাকাল, নদীতে দেদার ইলিশ মাছ উঠেছে। দেখুন সে বেটা হয়তো ঘরেতে বসে ইলিশের পাতুরি আর ধুমায়মান ভাত খাচ্ছে। সে যে কারণেই হোক না কেন, গোপাল রাজসভায় উপস্থিত না থাকলে রাজকার্যে যেন মন বসে না। হ্যাঁ মহারাজ, এ কথা সত্য বটে। ওই তো নাম করতে না করতেই হাজির। প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল, রাজসভায় আসতে তোমার এত দেরি হলো কেন? আজ্ঞে মহারাজ, পথে যা কাদা, তাতে এক পা এগোতে 3 পা পিছিয়ে পড়ি, তাই একটু সময় লাগলো আর কি। কি ব্যাপার মহামন্ত্রী, কি ফিস ফিস করছেন? এই বলছিলাম, আমাদের গোপাল ইদানিং খুব মিথ্যে কথা বলা শিখেছে। কেন কেন, কি মিথ্যেটা বললাম শুনি? এই যে তুমি বললে 2 পা এগোতে 3 পা পিছিয়ে পড়ো, তার মানে প্রতিবার তুমি 1 পা করে পিছোচ্ছ। তাহলে রাজসভায় পৌঁছলে কি করে শুনি? কি করে আবার? রাজপ্রাসাদের দিকে পিছন করে হেঁটে? হ্যাঁ নয়, হ্যাঁ। সত্যি গোপাল, তোমার সাথে কথায় পারা খুবই মুশকিল। নিজের আসনে বসো। মহারাজ, কদিন ধরে আমি এক বিশেষ সমস্যায় পড়েছি। কি সমস্যা কবিরত্ন? কিছুতেই ঠিক করতে পারছি না, মান পাতা বড় নাকি পান পাতা বড়। অবশ্যই মান পাতা। কি বলো গোপাল? মহারাজ, আকৃতির দিক দিয়ে মান পাতা নিশ্চয়ই বড়, কিন্তু মর্যাদার দিক দিয়ে বড় পান পাতা। কারণ ধনী দরিদ্র, রাজা প্রজা, এমনকি পূজা অনুষ্ঠানেও পানের প্রয়োজন পড়ে, আর সেখানে মানের প্রয়োজন একেবারে শূন্য। সভাসদগণ, আপনারা কি এ ব্যাপারে গোপালের সাথে একমত? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। কবিরত্ন, আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছেন তো? আগে হ্যাঁ মহারাজ, সত্যিই গোপাল, ধন্য তোমার বিশ্লেষণী শক্তি। মা বীণাপাণির কাছে প্রার্থনা করি যেন তোমার নাম দিকে দিগন্তে ছড়িয়ে পড়ে। না গিন্নি, গিন্নিকে বরং একবার বলেই দেখি। হ্যাঁ গিন্নি, হ্যাঁ ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, গিন্নি। গলায় যে একেবারে মধু ঝরে পড়ছে। বলি কি হয়েছে? আরে একটু এদিকে শোনোই না। যত সব আদিক্ষেতা। কি হয়েছে বলো? এই ঠান্ডায় বেশ গরম গরম খুদের পায়েস খেতে খুব ইচ্ছা করছে। বলি একটু খাওয়াবে নাকি? মরণ, এই কথাটা শোনার জন্য আমাকে এখানে আসতে হলো কেন? চেঁচিয়ে বললে বলি কোন মহাভারত তো অশুদ্ধ হতো শুনি। রেগে গেলে নাকি? না না, রাখবো কেন? তুমি আমার স্বামী, সেই তুমি কিনা পায়েস খেতে চেয়েছো, না খাওয়ালে সে তো আমারই অমঙ্গল। তবে আর দেরি না করে চটপট পায়েসটা তৈরি করে ফেলো, আমি খেয়ে রাজসভায় রওনা দেবো। ও মা, তৈরি করে ফেলো বললেই হবে? ঘরে শুধু তো সুগন্ধি চালের খুদই যা আছে, দুধ, নলেন গুড় এসব তো কিছুই নেই। আর এসব না হলে পায়েস তৈরি বা হবে কি করে? আর তুমি বা খেয়ে রাজপ্রাসাদে যাবে কি করে? তা অবশ্য ঠিকই বটে। ঠিক আছে, তুমি একটুক্ষণ অপেক্ষা করো, আমি দুধ ও নলেন গুড় নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই এসো। আর আমি ততক্ষণ বরং খুদটা একটু ঝেড়ে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। আরে গোপাল যে, তাই এই এত সকাল সকাল চললে কোথায়? ওই একটু হাটে আর কি। হাটে? খুব বাবা, কেন? কোনো কুটুম টুটুম আসবে নাকি? কুটুম মানে? না মানে বলছিলাম তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসবে টাসবে নাকি? কেন,
শ্বশুর বাড়ি থেকে কেউ না এলে বুঝি হাটে যেতে নেই? আরে পাশ কাটিয়ে যাচ্ছ কোথায়? আহ, বললাম তো তাড়া আছে। তাড়া আছে? তা এমন কোন কার্যের তাড়া আছে শুনি যে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলা যায় না? আছে আছে, রাজকার্যের তাড়া আছে। রাজকার্য? তা কোন রাজকার্য শুনি? রাজসভায় রাজার অধীনে চাকুরি। সকাল 10 ঘটিকায় রাজসভায় হাজিরা দিতে না পারলে রাজা রাজসভা থেকে দূর করে তাড়িয়ে দেবেন। বলি কথাটা মাথায় ঢুকেছে? হ্যাঁ, কথাটা মাথায় ঢুকেছে ঠিকই, কিন্তু বোধগম্য হচ্ছে না। তুমি এক অশিক্ষিত নাপেতের বেটা, নিজেও অশিক্ষিত, সেই তুমি কিনা রাজসভায় রাজার অধীনে চাকরি করছো। তা বলি, রাজসভায় তোমার কোন কাজটা করতে হয়? ক্ষৌরকর্ম নাকি মেঝে পরিষ্কার? অত ছোট কাজ গোপাল করে না। এই গোপাল যথেষ্ট বুদ্ধি ধরে। এই বুদ্ধির জোরেই সে রাজসভায় বিদূষকের আসন অলঙ্কৃত করেছে। বলি এইবার কথাটা মাথায় ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝলাম, রাজার চেলাগিরি। তা রাজা অবশ্য তোমাকে উচিত পদই দিয়েছেন। অশিক্ষিত ছোট জাতের লোক তুমি, রাজার চেলাগিরি ছাড়া আর কি বা করতে পারবে তুমি? এমন করে বললেন যেন আপনি নিজে কোনো রাজার বিদূষক ছিলেন, অথবা বিদূষক পদটা যেন আপনি প্রথম তৈরি করেছিলেন। বাবা, এই যে একে দেখেছো? তা কোন রাজার চেলা? তুরি বিদূষক? গোপাল, এ কোনো রাজার বিদূষক নয়। তবে কোনো রাজা? তা কোথাকার রাজা আপনি? দয়া করে পরিচয় দেন তো, নিজেকে ধন্য মনে করব। গোপাল, তুমি বড় বকো। আগে আমার কথাটা শোনো, তারপর কথা বলো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এটি আমার শ্যালক, নিবাস বর্ধমানে। সেখানে সে রাজার প্রধান কোষাধ্যক্ষ। শুধুই কি তাই, ওখানকার সভা কবিদের মধ্যে ওর যথেষ্ট নাম ডাক আছে। ওই উপাধির কথাটা বলুন। ও হ্যাঁ, জানো বর্ধমানের রাজা ওনাকে কি উপাধি দিয়েছেন? কি উপাধি দিয়েছেন? পণ্ডিত ভট্টাচার্য। এ বাবা, না 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 না। তাহলে? পণ্ডিত বিদ্যা দিগ্গজ বিদ্যাধর ভট্টাচার্য। বাবা, বেশ সুন্দর উপাধি। বিদ্যা দিগ্গজ বিদ্যাধর ভট্টাচার্য। এ বাবা, ভুট্টাচার্য নয়, ভুট্টাচার্য নয়, ভট্টাচার্য। বর্ধমানের রাজা আর কি বলেন জানো? কি বলেন? বলেন যে তোমায় ওই যে উপাধি দিলাম তা তোমার জ্ঞান ভাণ্ডারের তুলনায় খুবই কম। তিনি বলেন তুমি যে বিদ্যের জাহাজ গো, বিদ্যের জাহাজ। বাবা, সুন্দর, অতি সুন্দর। লাখ কথার এক কথা, একেবারে একেবারে জাহাজ। তাই একে তাহলে এভাবে ডাঙায় রেখেছেন কেন? সাগরে ভাসিয়ে দিন, দেখবেন কেমন হেলে দুলে যাবে। চত্ব সব উৎকো আপদ। যা বাবা, লোকটা পাগল নাকি? না না, ছোট লোকেরা ওই রকমই হয়। চলে আয় না ন্যাপলা। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 জামাইবাবু। বলতন ঠাকুর যখন একতারা বাজিয়ে গান গাইতে গাইতে যায় না, তখন শুনতে এত ভালো লাগে। সত্যি যা বলেছ, মন প্রাণ যেন ওই গানের সুরে আর একতারা শব্দে মাতোয়ারা হয়ে যায়। তবে যাই বলো, একতারার এই পিড়িঙি শুনতে আমার তেমন ভালো লাগে না। আওয়াজ হচ্ছে সেতারে, কেমন গম্ভীর আওয়াজ। মাঝে বকো না তো, আওয়াজ হচ্ছে বিনা। ওই যে আমাদের পাশের বাড়ির বনমালী বিনা বাজায়, সত্যি শুনতে যেন মন প্রাণ একেবারে ভরে যায়। এই সব থেকে ভালো শব্দ হচ্ছে তানপুরা। হ্যাঁ, সেই যে সেবার আমার জামাইয়ের বাড়িতে শ্রীঘোষ বলে একটা লোক তানপুরা বাজিয়ে ভৈরবীর আগে মা জগৎধাত্রীর এমন সুন্দর বন্দনা গাইল না, যে শুনতে শুনতে মনটা ভরে গেল একেবারে।
এখনো সেই কথা মনে পড়লে ভক্তির চোখে জল এসে পড়ে গো, জল এসে পড়ে। আচ্ছা 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 আচ্ছা, তানপুরা, শেষে কিনা তানপুরা, ওই তো সেই কেমন যেন ক্যাঁচ ক্যাঁচ করে বাজে। শুনলে মনে হয় যেন রান্নাঘরের টালির ছাদে হুলোতে আর মেনিতে ঝগড়া লেগেছে। কি বললি? কি তানপুরার শব্দ শুনলে মনে হয় হুলো মেরিতে ঝগড়া লেগেছে? তুমি গানের বা বাদ্যযন্ত্রের বোঝোটা কি? বোঝোটা কি? যাই বুঝি, যতটুকু বুঝি সেই বোঝা থেকে বলছি। আহা, এই নিয়ে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। এটাই খোঁজ করো যে কোন বাদ্যযন্ত্রের শব্দ পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি। কিন্তু কিন্তু এই ভারতে তো কত রকমের বাদ্যযন্ত্র আছে, এক একজনের এক বা একাধিক বাদ্যযন্ত্র ভালো লাগে। হ্যাঁ সত্যি তো, এই যেমন তোমার একতারা আর বীণা, ওর তানপুরা, আর আমার সেতা। তাহলে কে বলবে কোন বাদ্যযন্ত্রের শব্দ সব থেকে বেশি মিষ্টি, সব থেকে বেশি শ্রুতিমধুর? শুনেছি আমাদের এই গোপলা নাপদের বেটা হয়েও কিন্তু বেশ বুদ্ধি ধরে। হ্যাঁ, গ্রামে দু একটা ছোট ছোট সমস্যার সমাধানও ও করেছে। চলো না, চলো ওকে গিয়েই বরং শুধাই। হ্যাঁ হ্যাঁ, তাই বরং চলো, তাই চলো, তাই চলো। কই গো গিন্নি, হলো? না না, এই তো সবে ভোট ধরেছে, দাঁড়াও। ও, আমার যে আবার তর্স হয়েছে না গো, পেট যে ছুঁচোয় ঘাম আসছে। ওই জন্যই তখন বললুম দুটো পান্তা পেঁয়াজ মুখে দাও, আমার হয়ে গেলেই দেব। তা তখন শুনলে না, নাও এখন বোঝো ঠেলা। তখন কি আর জানতুম যে খুদের পায়েস হতে এত সময় লাগে? ভেবেছিলুম খুদ মানে ভাঙা চাল, তা গোটা চাল সেদ্ধ হতে যে সময় লাগবে, খুদ সেদ্ধ হতে নিশ্চয়ই তার অর্ধেক সময় লাগবে। আহা, কি চিন্তা, কি বুদ্ধি। আচ্ছা আচ্ছা দাও, না হয় দুটো পান্তাই দাও, বরং কিছুক্ষণ তাই চিবই। সে নেই, আমি খেয়ে নিয়েছি। ইউ গেল। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি হে? এই কারা যেন আসছেন, আমি পালাই। হয়ে গেলেই কিন্তু ডাকবে। খুদের পায়েস ঠান্ডা হয়ে গেলে আমার আবার খেতে ভালো লাগে না। আচ্ছা বাবা, আচ্ছা। আরে আপনারা আসুন আসুন আসুন। এসো গো, এসো এসো, সবাই চলে এসো। এসো এসো। তারপর কি মনে করে? হ্যাঁ বাবা গোপাল, একটা বড় সমস্যায় পড়ে আমরা এই তিন বুড়ো তোমার কাছে এসেছি। এর একটা সমাধান তোমাকে করে দিতে হবে বাবা। হ্যাঁ, সমস্যায় না পড়লে কেউ তো আর আমার কাছে আসে না। তা বলুন, কোন সমস্যায় পড়ে আপনারা আমার কাছে এসেছেন? গোপাল, আমাদের মধ্যে তর্ক হচ্ছিল যে কোন বাদ্যযন্ত্রের শব্দ সব থেকে বেশি মিষ্টি। তা আপনাদের কোন কোন শব্দ শুনতে বেশি ভালো লাগে? আমার হলো একতারা আর বীণা, আর ওর তানপুরা আর ওর সেতা। বড়ই চিন্তার ব্যাপার। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টাকাটা পড়ে গেল যে, টাকাটা পড়ে গেল যে। না না না, ওটা আমার টাকা, আমার ট্যাগ থেকে পড়েছে। না না না, আমার টাকা, আমার টাকা আমার কোচর থেকে পড়ে গেছে। দেখলেন তো, আপনারা নিজেরাই কেমন নিজেদের সমস্যা সমাধান করলেন, বুঝতে পারলেন না। সামান্য এক আধুলির শব্দ কানে যেতেই আপনারা কেমন 10 বছরের বাচ্চাদের মতন প্রাণ চঞ্চল উদ্যমী হয়ে উঠলেন। শুধু তাই নয়, এই আধুলির শব্দ কানে যেতেই অন্য কাজ ফেলে কেমন মনটা হঠাৎ করে ওর দিকে দিয়ে দিলেন। সেই জন্যই বলি, পয়সার শব্দ সবচেয়ে মিষ্টি। গোপাল, তুমি বোধহয় ভুলে গেছো যে আমরা বাদ্যযন্ত্রের শব্দের কথা বলছিলাম। বাদ্যযন্ত্রের সংজ্ঞা জানেন? বাদ্যযন্ত্রের সংজ্ঞা না, মানে ঠিক বেশ,
শুনুন তবে, যে অসার বস্তুকে অপর কোনো বস্তু দ্বারা আঘাত করলে শ্রুতিমধুর শব্দ উৎপন্ন হয় তাকে বলে বাদ্যযন্ত্র। এক্ষেত্রে মুদ্রার আওয়াজ যে শ্রুতিমধুর সে পরিচয় তো আপনারা নিজেরাই দিয়ে দিলেন। আর রইল বাকি আঘাত করার ব্যাপার, সেক্ষেত্রে একে আপনারা মাটিতে ফেলেও আওয়াজ উৎপন্ন করতে পারেন, না হলে অপর একটি মুদ্রা দ্বারা ঠোকাঠুকি করেও আওয়াজ উৎপন্ন করতে পারেন। কি বলেন কর্তারা? হ্যাঁ বাবা, তুমি সত্যি যুক্তি সহকারে একদম সঠিক কথাই বলেছ। ব্যাস বাবা, পায়েস তৈরি। মরণ দশা, বুড়োগুলো এখনো বসে গল্প গুজব করে যাচ্ছে। কি করে যে ডাকি এখন। আরে আমি তো আগেই বলেছিলাম যে গোপালের যা বুদ্ধি তাতে ও ঠিক এই সমস্যার সমাধান করবে। সে তো বটেই, সে তো বটেই। সে সেই ওই যে বুঝলে, এই নারকেলের ভাগ নিয়ে মালা বউয়ের সাথে দুলির ঝগড়াটা। বলো বলো, সত্যি গোপাল যা সুন্দরভাবে সমাধান করলো না। সে সবই আপনাদের দয়া আর আমার পরলোকগত পিতৃদেবের আশীর্বাদ। বৌমা বোধ করি তোমায় ডাকছে। না না, আমায় ডাকবে কেন? ওই দেখো, আবার চুরির শব্দ। বলছি বৌমা তোমায় ডাকছে। ডাকছো? হ্যাঁ। কি হয়েছে? হবে আবার কি, বলি হবে আবার কি। ভেতরে ক্ষুদিরাম মশাই যে তোমার জন্য অপেক্ষা করছে। হাঁড়িডাঙ্গা থেকে থালাঘাটা আসতে তার বেশি সময় লাগেনি। এইবার জুরনপুর যাওয়ার তালে আছেন, তাড়াতাড়ি যেতে চান। শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। না না, ওনাকে আরেকটুক্ষণ অপেক্ষা করতে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। জুরনপুর যাওয়ার আগে ওনাকে আমি একবার উদরগড় মহলে পাঠাতে চাই। তাহলে তাড়াতাড়ি এসো। আপনারা একটুক্ষণ অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কই গো গিন্নি, ক্ষুদিরাম মশাই কই? শুধু ক্ষুদিরাম মশাই নয়, একেবারে দুধ সমুদ্রে ভাসমান গরম গরম ক্ষুদিরাম মশাই। ঘোষ ভাই একেবারে ভুরভুর করছে। তাহলে এবার একে উদরগড়ে পাঠাই, কি বলো? যা তোমার ইচ্ছা। বাবা, চমৎকার চমৎকার হয়েছে গিন্নি। কেমন বুদ্ধি করে ডাকলুম বলো তো, না হলে এরকম গরম গরম পায়েস খেতে পেতে। হ্যাঁ, তা সত্যি বটে। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। কার বউ দেখতে হবে তো। কি ব্যাপার বলো তো? উদরগড়, চূড়নপুর, সব নাম তো বাপের জন্মে শুনিনি। আর ক্ষুদিরামই বা কে? সেটা ওই গোপাল এলেই জানা যাবে। বসে থাকতে হলো বলে যেন আবার কিছু। আরে না না, রাজকর্মচারী তুমি, তোমার কত কাজের চাপ। সেই সেই কাজের জন্যই তো তুমি ভেতরে গেছিলে। হ্যাঁ গোপাল, ওই যে উদরগড়, ওই থালাঘাটা, এসব নাম তো বাবা জীবনে শুনিনি। আর ওই ক্ষুদিরাম মশাই বাপ কে? সব স্থান হলো সব এক একটি খাস তালু। আর ক্ষুদিরাম মশাই এরই বা ক্ষমতা আছে ওই সব জায়গায় যাবার। এই দেখুন, এই দেখুন দেখি, কথায় কথায় দেরি হয়ে গেল। আমার আবার রাজসভায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি অনেক বেলা হলো। চলো হে, আমরা এগোই। চিরকল্যাণময় প্রজাপালক মহারাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সবার কাজ শুরু করুন। দুই নারী আপনার বিচার প্রার্থী, তাদের সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ।
প্রণাম মহারাজ। মহারাজ, রাজসভায় প্রবেশের সময় কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেছে। গোপাল, তোমার এত দেরি হলো কেন? আগে আজ রান্নার সময় শেষ হয়নি, তাই আর কি। তাহলে গতকাল? পাটা মুচকে গেছিল, তাই আর কি। গত পরশু? ঠিক মতো কোষ্ঠ শুদ্ধি হয়নি, তাই আর কি। আগামীকাল সকাল 10 ঘটিকার ভেতর যেন প্রত্যেক রাজকর্মচারী রাজসভায় উপস্থিত থাকে। যে 10 ঘটিকার পরে রাজসভায় প্রবেশ করবে তাকে তৎক্ষণাৎ রাজসভা থেকে তাড়িয়ে দেওয়া হবে। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ, আমি সীতা। প্রণাম মহারাজ, আমি গীতা। সম্পর্কে আমরা দুই বোন। বলো কি তোমাদের অভিযোগ? মহারাজ, গত পরশু একই সময়ে একই ঘরে আমাদের দুজনের দুই পুত্র সন্তান জন্ম হয়, কিন্তু গতকাল এর সন্তানটি মারা যায়। এখনো আমার সন্তানকে তার নিজের সন্তান বলে দাবি করছে। না মহারাজ, এ সম্পূর্ণ ভুল। সন্তান এর মারা গেছে, আমার নয়। তা তোমরা তোমাদের সন্তানের কোনো বিশেষ চিহ্ন বা বৈশিষ্ট্যের কথা বলতে পারবে? হ্যাঁ মহারাজ, আমার সন্তানের পিঠে একটি জড়ুল আছে। মহারাজ, আমার সন্তানের কানের নিচে একটি ছোট্ট লাল তিল আছে। মহামন্ত্রী, এদের কথার সত্যাসত্য নিরূপণ করুন তো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এদের দুজনের কথাই ঠিক। মহারাজ, আপনার একজন বিচক্ষণ বুদ্ধিমান পার্শ্ব অনুচর থাকতে আপনি নিজে এত চিন্তা করছেন কেন? এই জটিল বিচারটা বরং আপনি তাকেই দিন। কি গোপাল, পারবে? নিশ্চয়ই। তবে দেখো। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা মেয়েরা, তোমরা প্রত্যেকেই বলছো এ শিশু তোমার, তাই তো? আগে হ্যাঁ। তোমরা দুজনেই এ বাচ্চাকে চাও? হ্যাঁ চাই। যদি সমানভাবে দুটুকরো করে তোমাদের দুজনকে দিই তবে কোনো আপত্তি আছে? আমার নেই, আমার আছে। কিন্তু তোমার আপত্তিতে কিছু এসে যায় না, কারণ আমার সিদ্ধান্তে ওর সমর্থন আছে। জল্লাদ, জল্লাদ, হুকুম। এই বাচ্চাটিকে লম্বালম্বি দুটো টুকরো করে কেটে এই দুই নারীকে দিয়ে দাও। যথাজ্ঞা। দয়া করুন, দয়া করুন, আপনি এত কঠোর হবেন না। ওর বাচ্চা ওরই থাকুক। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনোদিন আমি ওর মাতৃত্বের দাবি করব না। শুধু শুধু আমার একটা অনুরোধ, দয়া করে এই শিশুটিকে মারবেন না। মহারাজ, আমার বিচার শেষ। বাচ্চাটির প্রকৃত মা গীতা, সীতা নয়। তা কি করে হয়? গীতা তো নিজের মুখে বললে যে প্রত্যেক মাই চায় তার সন্তান সুস্থ সবল দীর্ঘজীবী হোক, কিন্তু এক্ষেত্রে সীতা তার সন্তানকে দুটুকরো করে কেটে ভাগাভাগি করে নিতেও রাজি। অপরদিকে গীতা তার সন্তানকে বাঁচাবার জন্য নিজের মাতৃত্বের অধিকার ছাড়তে পর্যন্ত রাজি। তাহলেই বুঝে দেখুন সন্তান কার। সীতা, এর কথা কি সত্য? সত্য করে বলো, না হলে এখনই তোমায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। হ্যাঁ মহারাজ, এই ব্যক্তির কথাটাই সত্য। এই সন্তান আমার নয়, আমার বোন গীতারই। জন্মের সাথে সাথেই আমার সন্তান মারা যাওয়ায় আমি গীতার উপর হিংসাবশত এই কাজ করেছি। দয়া করে আমায় ক্ষমা করুন মহারাজ। আমি কথা দিচ্ছি, এমন অন্যায় আমি আর জীবনেও করব না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলুম, কিন্তু মনে থাকে যেন ভবিষ্যতে এরকম অন্যায় যেন আর দ্বিতীয়বার না হয়। যাও মা, যাও। তোমার সন্তানকে নিয়ে এবার তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। যথা আজ্ঞা মহারাজ। সত্যি গোপাল, ধন্য তুমি, ধন্য তোমার বিচার শক্তি। সবই আপনার দয়া মহারাজ। আজ পূর্ণিমা, আকাশে কেমন সুন্দর পূর্ণ চন্দ্রের উদয় হচ্ছে, সাথে দু একটি তারাও ফুটেছে। আচ্ছা সেনাপতি মশাই, বলতে পারবেন আকাশে কটি তারা? কি করে বলবো মহারাজ, আমি কি জ্যোতিষী? গোপাল, তুমি পারবে? নিশ্চয়ই পারবো। তবে বলো তো, আকাশে কটি তারা? সাবধান, ভুল হলে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। শুনুন মহারাজ, আপনার বাগানের ওই তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে
তার সাথে আর মাত্র 1001 যোগ করলে যে যোগফল হয় সেটাই হলো আকাশে তারার সংখ্যা। তোমার কথা ঠিক না ভুল কি করে জানবো? ওই যে তারপর একটা একটা করে আকাশে তারা গুনে সেই যোগফলের সাথে মিলিয়ে দেখবেন আমার কথা ঠিক না ভুল। তবেই হয়েছে। ওই অত বিশাল তেঁতুল গাছের পাতা একটা একটা করে গুনতে তো 1 যুগ লেগে যাবে। ততক্ষণে গাছটা আরো বিশাল হবে, আরো নতুন নতুন পাতা গজাবে, পুরনো পাতা খসে যাবে। সেই সময়ের মধ্যে আকাশেও কত নতুন নতুন তারা আসবে, পুরনো তারা খসে যাবে। তুমি থামো দেখিনি গোপাল, তোমায় কথাটা জিজ্ঞাসা করাটাই ভুল হয়েছে। যাক, স্বীকার করছো তাহলে? সত্যি গোপাল, তোমার উপস্থিত বুদ্ধি প্রশংসনীয়। ব্যাস, এবার আমাদের ভালো মানুষ রাজা তোমাকে প্রচুর পুরস্কার দেবেন। না, পুরস্কার আমি এখন না, কাল রাজসভায় দেব। আচ্ছা মহারাজ, এখন আসি তবে, সন্ধে হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি বুঝছো গোপুচন্দ্র? কাল আবার পুরস্কার পাবে গোপাল। চিন্তা করতে হবে না, কাল বেটাকে এমন প্যাচে ফেলবো না, পুরস্কার পেতে হবে না, তার বদলে ঘাট ধাক্কা খাবে। পরম প্রতাপী, পরম দয়ালু, সুবিচারক মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। প্রণাম মহারাজ। বসুন বসুন সকলে। মহারাজ, আপনি বলেন গোপাল খুব বুদ্ধিমান, কিন্তু আমি এখনই গোপালকে এমন এক প্রশ্ন করতে পারি যাতে গোপাল একেবারে কুপকাত হয়ে যাবে। কি প্রশ্ন? কি প্রশ্ন? আচ্ছা গোপাল, বলো তো আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র আর দেবরাজ ইন্দ্র এদের মধ্যে কে বড়? এই রে, এ তো মহা সমস্যা। যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিই তবে দেবরাজ কুপিত হবেন, আর যদি ভুল উত্তর দিই তবে মহারাজ কুপিত হবেন। মানে মহারাজ, দেবরাজকে কেউ চোখে দেখেনি, তাই সবাই তাকে বড় বলে, কিন্তু প্রকৃত বড় আপনি। কেন? কেন? সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সৃষ্টির পর একই দাঁড়িপাল্লায় তুলে ওজন করেছিলেন। আপনি অনেক ভারী, তাই ঝুলে পড়লেন নিচে। অপরদিকে দেবরাজ ইন্দ্র হালকা, তাই উঠে গেলেন উপরে আকাশে। তোমার উপস্থিত বুদ্ধির তুলনা নেই। এই নাও তোমার পুরস্কার, রক্ত প্রবালের মালা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ওং জবাকুসুমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মিদ্বাকরম। ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ। দুর্গা, দুর্গতি নাশিনী, রক্ষা করো মা। ও মা, কড়াই কি দিলে গো? এত ঝাঁক কেন?
আমার চোখ জ্বালা করতে, কাশি পাচ্ছে। আমার মাথা দিলুম বাবা। বাবা যে বলে ঝাঁঝ তোমার মুখে, মুখ কি তোমার মাথায় থাকে নাকি গো মা? কি? ওই গো গিন্নি, খেতে দাও। ওরে বাবা রে, বাবা পোড়ার মুখ মিনসে আমার ছেলেটাকে পর্যন্ত আমার নামে বলেছে। মোর মোর হতবাগা। ওরে বাবা রে, বাবা বাবা গতি ভালো নয়, পালাও, মা খেপেছে। ওরে বাবা রে, ও মা শিগগিরই দেখবে এসো গো, তুমি বাবাকে মেরে ফেললে গো। গিন্নি তুমি আমার একই সর্বনাশ করলে গো, আমার মাথা চেলা করে ঘিলু একেবারে বের করে দিলে গো। সে কি? ওগো আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ওগো দেখি জিভটা দেখি। না, এখন আর বিপদের কিছু নেই গোপাল, তুমি এখন প্রায় সুস্থ। তবে হ্যাঁ, প্রচুর রক্তপাত হয়েছে তো, তাই আজকের দিনটা বিশ্রাম নেওয়াই শ্রেয়। কবিরাজ মশাই, উনি এখন কি খাবেন? প্রচুর রক্তপাত হয়েছে, তাই সপ্তাহখানেক ধরে প্রত্যহ সকালে 10-15টি কুলেখাড়া পাতার রস খাওয়াবে মা, অবশ্যই মধুর সাথে মিশিয়ে, আর কদিন শিঙি মাছের ঝোল ভাত। আচ্ছা চলি মা। আহা গো, মা দুর্গার কৃপায় আজ তোমায় ফিরে পেলাম। আমার শাখা সিঁদুর অক্ষয় হলো গো। দেখো যেন আবার বলি দেবার প্রতিজ্ঞা করো না। সে কথা আবার বলতে? তুমি কিন্তু আমায় একটুও ভালোবাসো না। মরণ কেন, সন্দেহ হয় নাকি? তাহলে মাথায় ওরকম নারকেল ছুঁড়ে মারলে যে? সে তোমায় মারার জন্য নাকি? ছেলেকে মারতে গেছি, গিয়ে লেগেছে তোমার কি মাথায়। সর্বনাশ! ছেলেটা যদি মরে যেত? আমার তখন মাথা গরম হয়ে গিয়েছিল। উনুনের সামনে বসে রাধ্যে রাধ্যে বুঝি তুমি নাকি মহিকে বলেছো আমার মুখে ভীষণ ঝাঁঝ। কি হতভাগার এত বড় কথা! কোথায় গেল, কোথায় গেল সেই বাদরটা? মহি, এই মহি, এই মহি! উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়েও না। কবিরাজ মশাই বলেছেন তোমার এখন উত্তেজনা ভালো নয়। মাথান, এই যে সন্দেশ। আমি শিঙি মাছের ঝোল খাবো না, তোমার হাতে তৈরি পোনা মাছের কালিয়া খাবো। লক্ষ্মীটি, জেদ করো না। শুনলে না কবিরাজ কি বললো? ঠিক আছে, আজকে ঝোল ভাত খাও, আমি কথা দিচ্ছি কাল তোমায় মাছের কালিয়া খাইয়ে তবে রাজসভায় পাঠাবো। তোমার শরীর খুব দুর্বল, না সন্দেশগুলো খেয়ে নাও। আগে তুমি খাও। না তুমি খাও। খাওই না। যা তুমি না। খাও। দুর্গা দুর্গা, গিন্নি যাচ্ছি গো। যাই বলতে নেই, বলো আসি। বউয়ের আমার সব দিকে নজর, আমার দুষ্টু বউ, সোনা বউ। কাতামা, আমি কিন্তু সব দেখে ফেলেছি। মা দেখেছিস তো কি হয়েছে? আমি তো আমার বউকে ইয়ে করছি, পরের বউ তো নয়। সব সাবধানে যেও আর তাড়াতাড়ি এসো। দুর্গা 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 দুর্গা। দিলি তো কর্তা বাবার মেজাজটা বিগড়ে। ও রাগ রাগ নয় গো মাথান, অনুরাগ। দেখবে রাজসভা থেকে ফেরার সময় কর্তা বাবা আবার কত বড় রুই মাছ আনবেন। কেন? বা তখন কর্তা বাবা বলল না যে রাত্রে রুই মাছের চাকার তেল গড়গড়ে ঝাল খাবেন। ওহ, তুই পারিসও বটে বাতাসি। নে চ, এখন চিষ্টির কাজ পড়ে আছে, হাতে হাতে শেষ করি। হ্যাঁ তাই চলো কর্তা মা, তাই চলো। পরম প্রতাপী, পরম দয়ালু, সুবিচারক মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। জয়
কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দেখি আজও গোপাল আসেনি? বেশি খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে মহারাজ, একটু শুকক, তারপর দেখবেন আবার কেমন সুরসুর করে চলে আসবে। ওই দেখুন মহারাজ কে আসছে। গোপাল, এ কি অবস্থা তোমার? এমন দশা তোমার কে করলো? মহারাজ আপনি বড় বোকা। কেন? মহারাজ গোপাল আর সেই ননী গোপাল নেই, কেষ্টনগরের বিনিকেষ্ট হয়ে গেছে। দেখুন কোন গোপিনীর বস্ত্র হরণ করতে গিয়ে গুঁতো খেয়েছে। দেখি কিসের গুঁতো খেয়েছে গোপাল? না চালা কাটে? মালার ভাই। দেখি এ তো বড় আশ্চর্য ব্যাপার ভাই। কেন আশ্চর্য হবার কি আছে? স্বর্গ থেকে ইন্দ্রের গলায় মারা পড়ে দশরথের মা ইন্দুমতি যদি মারা যায়, তাহলে আমার মাথায় মালা পড়ে মাথা ফেটে যাবে না কেন ভাই? তা মালাটি কিসের আর ফেললই বা কে? আগে মহারাজ, মালাটি নারকেলের, ফেলেছে আমার গিন্নি। ঠিক আছে ঠিক আছে, ওসব তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের নাক না গলানোই ভালো। তুমি বরং তোমার নিজের আসনটি অলঙ্কৃত করো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, মুর্শিদাবাদ থেকে সুলতানের দূত এসেছে। বেশ, তাকে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কি ব্যাপার বলুন তো মহারাজ, হঠাৎ করে নবাব বাহাদুরের দূতের আগমন? মনে হচ্ছে দিল্লির শাহেনশাহ আবার নতুন কোনো যুদ্ধ অভিযানে বের হবেন, সেই উপলক্ষে অর্থ সংগ্রহ করতে এসেছেন বোধ হয়, তাই হয়তো নবাব বাহাদুরের দূতের আগমন। বন্দেগি মহারাজ। তারপর দূত, মুর্শিদাবাদের খবর কি? নবাব বাহাদুরের শরীর কেমন? মুর্শিদাবাদের খবর খুবই ভালো মহারাজ। সুবে বাংলার চারিদিকে শুধু শান্তি আর শান্তি, চুরি ডাকাতি অত্যাচার অনাচার প্রায় নেই বললেই চলে, আর সেই জন্য অশান্তির চিহ্ন মাত্র নেই। তাই নবাব বাহাদুরের দিমাগ তবিয়ত সব বিলকুল ঠান্ডা, আর সেই জন্য তিনি আপনাকে এই পত্র পাঠিয়েছেন। কই দেখি। একে অতিথিশালায় নিয়ে যাও, আর হ্যাঁ দেখো যেন যত্ন আত্মি কোনো ত্রুটি না হয়। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আসুন আসুন আমার সাথে। বন্দেগি সুলতান বাহাদুর। কি খবর দূত? মহারাজা কৃষ্ণচন্দ্র আপনার পত্রের জবাবে এই পত্রখানা আপনাকে পাঠিয়েছেন। মহামন্ত্রী, তবে যাওয়ার আয়োজন করুন, আর যাওয়ার দিনক্ষণ স্থির করে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রকে পত্র মারফত তা জানিয়ে দিন। জো হুকুম যাহা পানা। বন্দেগি নবাব বাহাদুর। আরে নদিয়া নৃপতি মহারাজ কৃষ্ণচন্দ্র স্বয়ং। কি নসিব আমার। আসুন, অন্দরে আসুন। আসার সময় পথে নবাব বাহাদুরের কোনো কষ্ট হয়নি তো? কষ্ট? না না না, কষ্ট কিসের? চওড়া রাজপথ, ছায়া ঘন পরিবেশ, বরং মুর্শিদাবাদের থেকে শতগুণে ভালো আপনার এই নদিয়ার রাজ্য। তারপর রাজা এ দুটিকে। আগে এরা দুজনে আমার মন্ত্রী। এ হবুচন্দ্র। সেলাম নবাব বাহাদুর। আর এ গবুচন্দ্র। এলাম নবাব বাহাদুর। সেলাম মালিক। আগে মালিক, অতিথিদের জন্য কিছু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাত্রটা এখানে রাখো। নিন, কিছু শুকনো ফল আছে, সুদূর পারস্য দেশ থেকে আনা, খেয়ে দেখুন। নিশ্চয়ই সুলতান বাহাদুর, আমার একটি নিবেদন ছিল। বলুন, কি নিবেদন? শুনেছি আপনি মাংস খেতে বড়ই ভালোবাসেন, তাই আপনার জন্য দেশি মুরগি আর ছাগল আর সুদূর কামরূপ থেকে সুপুষ্ট ভেড়ার বন্দোবস্ত করেছি। যদি দয়া করে এই সামান্য নজরানা গ্রহণ করেন তবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আজ আমি তবে আসি। মহামন্ত্রী, পরিবেশটি কিন্তু বেশ মনোরম। হ্যাঁ জাহাপনা, সত্যি মনোরমই বটে। ঘন সন্নিবিষ্ট বৃক্ষরাজি,
সুশীল সমীরম, সত্যি মনোরম। নে নে, খা বাবা, খেয়ে নে। কি বুঝছো মহামন্ত্রী? ভালোই তো, নদিয়া রাজের আনুকূল্যে দুবেলা মাছ মাংস, একেবারে এলাহি বন্দোবস্ত যাকে বলে। আমি সে বোঝার কথা বলিনি, তবে বলি ষাঁড়টাকে কেমন দেখছো? বলি জিভ দিয়ে কি কিছু গড়াচ্ছে না? কি যে বলেন সুলতান বাহাদুর, অমন তেল চুকচুকে ধপধপে সাদা ষাঁড় দেখে কার না জিভ দিয়ে জল গড়ায়। অনেক দিনই তো ভেড়া ছাগল রুই কাতলা খাওয়া হলো, আজ রাতে বরং মুখটা পাল্টানো যাক, হ্যাঁ কি বলো? দ্বারপাল, হুকুম আকা। বৃক্ষতলে ওই শ্বেত শুভ্র ককুদ বিশিষ্ট ষণ্ডটিকে কি তুমি দেখিতে পাইতেছ? আগে হ্যাঁ আকা। ধরে আনো, উত্তম রূপে ভোজন করা যাবে। জো হুকুম। নে নে, খা বাবা, খেয়ে নে। দেখো দেখি, খা। এই হট হট, এই চ চ চ চ। এই এই সেপাই ভাই, তোকে কোথায় নিয়ে যাচ্ছ? সুলতানের কাছে। কেন? আর সুলতান এরকম তুলতুলে মাংস খাবেন? না না, ছাড়ো ছাড়ো, এ আমাদের মহারাজার বিশ্বোৎসর্গের ষাঁড়। এই চল, হট হট হট। সে কি বিশ্বৎসর্গের ষাঁড়কে নবাব বাহাদুর? এখন কি হবে কুলগুরু? মহারাজ, এর ফল অতি মারাত্মক। বৃষৎসর্গের ষাঁড়কে যদি হত্যা করা হয়, তাহলে আপনার ওই পিতৃপুরুষকে নরকে যেতে হবে। কিন্তু শুধু তাই নয়, হিন্দু নগরে গোহত্যা বলে ভগবানও কুপিত হবেন। তাতে আমাদের এই নগরের ওপর নেমে আসবে ভগবানের অভিশাপ। তাহলে দয়া করে আপনারা এর সমাধানের ব্যবস্থা করুন। সুলতানের কাছ থেকে ওই ষাঁড়টাকে ছিনিয়ে নিয়ে আসুন। আপনার কথা মতো কাজ করতে গেলে অসফল তো হবই, উল্টে রাজদ্রোহিতার অপরাধে আপনার আমার মৃত্যুদণ্ড না হয়ে যায়। কেন আমার মৃত্যুদণ্ড হবে কেন? বাহ, বুদ্ধিটা আপনার মস্তিষ্ক প্রসূত কিনা? মহারাজ, আপনি আমায় দায়িত্ব দিন। দেখুন না, কেমন সাপও মারবো অথচ লাঠিও ভাঙবো না। সব জায়গায় তোমার ভাড়ামো চলে না, বুঝলে? উনি হলেন সুলতান, ওনার সাথে ছ্যাবলামো করতে যাবে, দেখবে তোমার মুন্ডু তো কাটবেই, সাথে সাথে না আমাদেরও বিপদে পড়তে হয়। মহারাজ, গোপাল এই রাজ্যকে অনেকবার অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আমার স্থির বিশ্বাস এবারেও সে আমাদের রাজ্যকে এই বিপদের হাত থেকে পুনর্বার রক্ষা করবে। বেশ, রায় গুণাকর যখন বলছেন তখন আমার আর কোনো আপত্তি নেই। দেখো তবে কি করতে পারো। মহারাজ, আপনি তবে আমায় একটি পত্র তৈরি করে দিন, যার মূল বিষয় হবে যে আপনি রাজকার্যে ব্যস্ত, তাই সুলতান বাহাদুরের খোঁজ নেবার জন্য আপনি আমায় পাঠাচ্ছেন। বেশ, তাই হবে। শোনো হাঁড়ি। হারি নয় সুলতান বাহাদুর, ভার, গোপাল ভার, মহারাজের বিদূষক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল ভাঁড়, মহারাজের বিদূষক। শোনো, মহারাজকে বলো আমি এখানে যথেষ্ট ভালো আছি। এখানকার স্বাস্থ্যকর পরিবেশের জন্য শরীরে আমি দ্বিগুণ বল অনুভব করছি। ইচ্ছে আছে আরও কিছুদিন এখানে থাকবো। বেশ তো সুলতান বাহাদুর, থাকুন না। এতে আমরা নদিয়াবাসী সাথে মহারাজ পর্যন্ত যথেষ্ট আনন্দিত হবেন। আচ্ছা সুলতান বাহাদুর, এই ষাঁড়টা এখানে এলো কি করে? হ্যাঁ, আমার এই ষাঁড়টাকে খেতে খুব ইচ্ছে হয়েছে, তাই বেঁধে রাখা হয়েছে। সন্ধ্যায় কতল করা হবে। জাহাপনা, এই একটা কাজ খুব ভালো করেছে। বহুদিন ধরে হয়ে আসা একটা উৎপাতের হাত থেকে আমরা মুক্তি পাব। উৎপাত নয় সুলতান বাহাদুর, এরকম বদখত ষাঁড় আমি জীবনে দেখিনি। ওর প্রধান খাদ্য মানুষের বিষ্ঠা, আর প্রধান পানীয় না থাক সে আর কহতব্য নয়। জানেন, ওর জ্বালায় মাঠে ঘাটে মলত্যাগ করার উপায় নেই, একেবারে গুঁতিয়ে তুলে দিয়ে মুহূর্তের সাবার। আবার এদিকে মহারাজের বিশৎসর্গের ষাঁড়, কিছু করতে গেলেই মহারাজের বিষ নজরে পড়তে হবে। এখন আপনি কোতল করলে আমরাও বাঁচব, আর মহারাজের মুখেও কুলুপ। ওই বিষ্ঠা খেকো ষাঁড়কে কতল করা তো দূরের কথা, ওকে আমি এই শিবির চত্বরেই রাখবো না। দ্বারপাল, জো হুকুম আকা। ষাঁড়টিকে এই মুহূর্তে লাঠি পেটা করে এখান থেকে দূর করো। জো হুকুম আকা।
আজ তোমার জন্য আমি ওই ষাঁড়ের মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ার হাত থেকে বাঁচলাম। এই নাও তোমার পুরস্কার। সত্যি গোপাল, সত্যি তুমি মহান। ষাঁড়টিকে উদ্ধার করে তুমি শুধু ভগবানের কোপ দৃষ্টি থেকে আমার 14 পুরুষকেই উদ্ধার করনি, সেই সমস্ত নদিয়াবাসীকেও উদ্ধার করেছো। সত্যি তুমি মহান গোপাল, তুমি মহান। এই নাও তোমার পুরস্কার। সবই ভগবানের দয়া মহারাজ।